This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে গোটা দেশের সঙ্গে গোটা বাংলা জুড়ে। গতকালই কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্য, কিন্তু রাজনৈতিক চাপানোতর তো চলছেই, কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টাকে বুঝে নেওয়ার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জহর সরকারের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমার প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী গতকাল এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্য চিঠি দিয়েছেন এবং তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে, শুভেন্দু অধিকারীও পাল্টা চিঠি দিয়েছেন, কিন্তু এই রাজনৈতিক চাপানোতরের মাঝখানে প্রথম প্রশ্ন, এভাবে কি এসআইআর প্রক্রিয়া আদৌ বন্ধ করা সম্ভব? দেখো, এসআইআর বলে যেটা ওরা এবার চালাচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন। এই বিশেষ কথাটির কোনো আইনগত তার কোনো যুক্তি নেই। কোনো আইনে বিশেষ নিবিড় সংশোধন ব্যাপারটি আসে না। আমি আইনটি আগে বলবৎ করেছি, চালিয়েছি। অতএব এটি বেরিয়েছে এই ইলেকশন কমিশনের মাথা থেকে। আইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইন্টেনসিভ রিভিশন কয়েক বছর পর পর করতে হবে এবং আমার মতে করা উচিত। কেন হয় কি, ইন্টেনসিভ রিভিশন মানে বাড়ি বাড়ি গিয়ে যদি না দেখা হয়, চেক না করা হয়, অনেক ভোটার আছে যারা চলে গেছে, তাদের নাম কাটেনি, মারা গেছে, তাদের নাম কাটেনি, এইগুলোতে ভুয়ো ভোট ঢালা হয়। আবার অনেক অযোগ্য লোককে টেনে ভোট দেওয়া হয়, তাদের ভোটার বানিয়ে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। যার ভোট ধরো বিহারে আছে, হ্যাঁ, বিহার থেকে তো আমাদের কয়েক লক্ষ লোক এখানে কাজ করছে, বা এমনকি বাংলাদেশেও আছে। অতএব ইন্টেনসিভ রিভিশন, নিবিড় সংশোধন হওয়া উচিত এবং তার বিরুদ্ধে আমার মনে হয় রাজনৈতিক দলের কোনো সেরকম আপত্তি নেই। বিশেষ নিবিড় সংশোধনে তাদের আপত্তি আছে। বিশেষ কথাটি তার মানে কেন এদের এত আপত্তি? দেখো, প্রথম থেকে ব্যাপারটা হলো যে 1950 থেকে যখন সুকুমার সেন কাজ শুরু করলেন ইলেকশন কমিশনের, এটি একটি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নেওয়া হলো। মানুষকে ভোটে সচেতন করা, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, আপনার নাম লেখান, এই করতে করতে তখনকার দিনে প্রশাসন প্রায় অনেক হেনস্থ হতে হয়েছে তাদের। লোকে নাম দেবো না, কেন ভোট দেব, জমিদার এসে বলে গেল তোরা নাম দিবি না, দেব না। পুরো এর একটা লম্বা ইতিহাস আছে, যেখানে নির্বাচন কমিশন তারা এগিয়ে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ভোটে টেনেছে। ভোট আমার জন্মগত অধিকার, বয়স সীমা ক্রস করলে আমার অধিকার। আর এত বছর ধরে, 70-75 বছর ধরে আমরা মেনে নিয়েছি যে নির্বাচন কমিশন আমার কাছ থেকে এসে নিয়ে যাবে কাগজটা, বা আমাকে আবেদন করবে, আপনি কাগজটা পৌঁছে দিন। এবার এই বিশেষ নিবিড় সংশোধনের নামে এই নির্বাচন কমিশন যে কি বলবো, এরা তাণ্ডব বলছে, আমি প্রায় কাছাকাছি কথাটাই বলবো। তাদের প্রথমে হচ্ছে যে আমরা আগে নাগরিকত্ব দেখব। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বিপর্যয়ের কথা। আচ্ছা, লোকে বলে তার মানে কি আপনি বলছেন বাংলাদেশিরা অবাধভাবে থাকবে, আমরা কিছু বলবো না? আমি একবারও সেটা বলছি না। আমি বলছি বাংলাদেশি আপনারা নিশ্চয়ই খুঁজে বার করবেন ইত্যাদি, কিন্তু বাংলাদেশি খুঁজে বার করার ব্যাপারটা নির্বাচন কমিশনের নয়, ওটার জন্য স্বরাষ্ট্র দপ্তর আছে। স্বরাষ্ট্র দপ্তর যেদিন তাদের পলিটিক্যাল উইল মজবুত করে তারা ঠিক করবে যে আমরা এবার থেকে এসআইআর এই করবো, এনআরসিআর করবো ইত্যাদি, এনআরসি করবো ইত্যাদি ইত্যাদি, সেদিন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারা তাদের মতন করবে। মানে আমার বক্তব্য হলো, এটার জন্য অন্য ডিপার্টমেন্ট আছে। ইলেকশনের সাথে সিটিজেনশিপ জড়িয়ে ফেলাটা জিনিসটাকে খুব ঘোলাটে করে দিই। নির্বাচনের, আপনার কথা সূত্র ধরে বলি যে নির্বাচনের কিছু আগে, যেমন বিহারের আমরা দেখলাম, এই যে নির্বাচনের কিছু আগে এটা করতে গিয়ে কি যাবতীয় সমস্যা হচ্ছে? সব সমস্যা। বিহারে তারা প্রায় কোনো বাংলাদেশি খুঁজে পায়নি। আমি আবার রিপিট করছি, বিহারে এই যে তারা এমনভাবে তারা চাপ দিল ইত্যাদি ইত্যাদি, ওদের রিপোর্ট অনুযায়ী 1012 জন পেয়েছে, যাদের ওরা সাসপেক্ট করছে। সাসপেক্টেড ফরেনার্স ওরা নিজেরা জানিয়েছে 1012। 12-র মধ্যে 6-এর বেশি, বিহার তো উত্তরের স্টেট,
6-এর বেশি হলো নেপালি। কারণ বিহারের সাথে ওই নেপালের যে সংলগ্ন অঞ্চল আছে ওটাকে মাধেশিয়া বলে। মাধেশিয়া নেপালিদের মধ্যে যাতায়াত সবসময় হচ্ছে বাংলাদেশি আর পশ্চিমবাংলার মতন, বর্ডার থাক আর না থাক, মামা চাচা থাকলেই তারা চলে আসে। অতএব ওরা যে সাসপেক্টেড ফরেনার্স 12 আউট অফ 1000 বলেছে, তার মধ্যে 6 থেকে 7 হচ্ছে নেপালি। তার মানে ওরা ওদের নিজেদের কথা অনুযায়ী 1000-এ 5 জন বাংলাদেশি পেয়েছে। তুই যদি 1000-এ 5 জন বাংলাদেশি পাস, সারা বিহার রাজ্যকে আতঙ্কে ফেললি কেন? এটা আমার বক্তব্য। এখন আতঙ্ক দিয়ে প্রশাসন চলে না, সে নির্বাচন প্রশাসন হোক আর ত্রাণ প্রশাসন হোক। আতঙ্কটি হলো এর ওই ভদ্রলোক যিনি এখন এটা চার্জে আছেন, এই 7-8 বছর কাজ করেছে আতঙ্কবাদ অমিত শাহর সাথে, আমি না বলে পারছি না কারণ এটা ঐতিহাসিক সত্য। আর তার কাছ থেকে আতঙ্কবাদটা শিখে নিয়েছে যে কী করে লোককে একদিকে লোককে ব্যতিব্যস্ত করা যায়। এগুলো না করলেও পারত। হ্যাঁ, নির্বাচনের ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে যদি জালে কিছু লোক বেরিয়ে আসে যাদের কোনো নাগরিকত্বের ব্যাপারটা নেই, চুপচাপ করে নাগরিকত্ব অথরিটিকে জানিয়ে দিত যে এদের ব্যাপারটা আপনারা দেখে নেবেন। যেমন স্বরূপনগরে দেখা যাচ্ছে বহু লোক চলে যাচ্ছে এখান থেকে। তারা বলছেন যে আমরা এসেছি 9 বছর আগে, কেউ বলছেন 3 বছর আগে। এখন জিনিসটা পক্ষে তারা বলছে দেখুন করেছিলাম বলে দেখা যাচ্ছে এত লোক নাগরিকত্ব এসেছিল বলে। নাগরিকত্ব দেখার এ তো মহা মুশকিলে পড়লাম। আমি আগেও বলেছি যে কেন্দ্রীয় সরকারের প্রায় প্রত্যেকটি আইন, রাজ্য সরকারের বেশিরভাগ আইনে হি শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া কথাটি লেখা আছে। হি শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়া কথা লেখা আছে তো মোটর ভেহিকলস অ্যাক্টে। এখন মোটর ভেহিকলস করতে গিয়ে যদি বলে আগে আপনি নাগরিকত্ব প্রমাণ করুন, আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখান, তো মহা মুশকিল। আমি গাড়ির ফিটনেসের জন্য যাব না বাবার সার্টিফিকেট খুঁজে বেড়াবো? এ তো এগুলো লজিকে থাকে না। আমি বলছি বাংলাদেশি আছে, আমি বলছি বাংলাদেশি নিয়ে আমাদের একটা নিয়ম বা একটা নীতি করা উচিত। তারা সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে 2019-এ, আজকে 2025, মানে 6 বছর আগে। তুমি 6 বছর বলবৎ করছো না কেন? আশ্চর্য। তুমি বলবৎ করতে পারছো না, তুমি এটা লাগু করতে পারছো না বলে কত লোকের কত হেনস্থা হতে হচ্ছে। আইনটি আমার মতে বৈষম্যমূলক, কেন আইনটি একটি সম্প্রদায়কে বাদ রাখছে। হ্যাঁ, তারা শুধু সম্প্রদায় আলাদা বলে তারা ভারতের নাগরিক হতে পারবে না। তারা শরণার্থী হলেও, তারা যে শরণার্থী হয়, হিন্দু হলে শরণার্থী, বৌদ্ধ হলে শরণার্থী, মুসলমান হলে ঘুষপেটিয়া। এইটা পুরোটাই কোনো ভারতের সংবিধানে এটা ঠেকানো যাবে না।